নাসিম ভাই, আমাদের জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে ডিসেম্বরে আসছেন, 16 তারিখেই কি আসছেন? 16ই ডিসেম্বর তো বিজয়ের মাস। এই বিজয়ের মাসে 9 মাসের দীর্ঘ সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে, মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নামক এই উপমহাদেশের অন্যতম খ্যাতিমান গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বাংলাদেশের সৃষ্টির সাথে নেতৃত্ব দানকারী দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, জাতির পিতার নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা 16ই ডিসেম্বর ফিরে পেয়েছি, বিজয়ী হয়েছি এবং বিজয়ী জাতি হিসাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আমরা পেয়েছি। এটা বিজয়ী জাতি হিসাবে আমরা গর্বিত। গোটা দেশ, গোটা বাংলাদেশ, বাংলাদেশের 18 কোটি মানুষ এবং আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী এবং তৃণমূলের নেতা কর্মীরা সহ দেশের গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ সবাই গর্বিত। আমরা গর্বিত জাতি হিসাবে বিজয় দিবস আমরা অত্যন্ত আনন্দের সাথে, আমরা উচ্ছ্বাসের সাথে এই দিবসটি আমরা পালন। এই দিনটি আমাদের জাতীয় জীবনের একটি অন্যতম মাইলস্টোন, গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি কে ঘিরে পুরো বিজয়ের মাসেই বাংলাদেশে আমরা বিজয় উৎসব, বিজয় মেলা, বিজয়ের আনন্দ, বিজয় দিবসের মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে দেশব্যাপী জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যালয়, পাঠশালা, এমনকি পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, সামাজিক সংগঠন, ক্লাব থেকে আরম্ভ করে সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতি সেবী, সাংবাদিক সংগঠন সবাই বিজয় দিবসের বিজয় উৎসব, বিজয়ের আনন্দ পালন করে। কারণ এদিন আমরা বীর বাঙালিরা জীবন দিয়ে, আত্মত্যাগ করে, লড়াই করে, সংগ্রাম করে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করেছিল। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, আজকে সরোয়ার্দী উদ্যানে প্রকাশ্যে লাখ কোটি মানুষের উপস্থিতিতে ময়দানে এসে পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনী সেদিন বাংলাদেশের মিত্র বাহিনী, মুক্তি বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। বিজয় দিবস, বিজয় 16ই ডিসেম্বর এবং ডিসেম্বর মাস, পুরো মাসটি আমাদের জন্য গর্বের মাস, ঐতিহ্যের মাস, সংগ্রামের সফলতার মাস, বিজয় অর্জনের মাস, আমাদের গৌরব গাথা, আমাদের এগিয়ে চলার প্রেরণার মাস, আমাদেরকে গোটা জাতিকে জাগরিত করে। জাগরণের মাস হলো বিজয় মাস এবং 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে নেত্রী 16ই ডিসেম্বরকে ঘিরেই 16ই ডিসেম্বরের আগে পরে বা 16ই ডিসেম্বর আসতে পারে নাকি? আমি যে কথাটি, আমি এখানে কোনো তারিখের ঘোষণাটি এখনো হয়নি, তবে বিজয়ের মাস হিসাবে ডিসেম্বর মাসের ঘোষণা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করেছে এবং উনি পুরো দৃঢ়তার সাথে তিনি ঘোষণা করেছে এবং দেশবাসী জানে এবং আপনারাও জানেন যে বঙ্গবন্ধু কন্যা উনি রাষ্ট্রনায়ক, উনি আওয়ামী লীগের সভাপতি নয় শুধু, উনি জাতির জনকের কন্যা হিসাবেই নয় শুধু, উনি বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি। বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র। উনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আস্থার জায়গা করে নিয়েছেন, ভালোবাসার জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের মানুষ
ভালো নেই। আজকে বাংলাদেশের মানুষ ভালো নেই, কষ্টে আছে। নানা ধরনের প্রতিকূলতা, হত্যা, নৈরাজ্য, খুন, জখম, মব সন্ত্রাস, জঙ্গিবাদী হামলা থেকে আরম্ভ করে আওয়ামী লীগের নেতা কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তৃণমূলের সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, আওয়ামী লীগ করে না, তারাও কিন্তু রেহাই পাচ্ছে না। ছাত্র, শিক্ষক, তরুণ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী এবং আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত ভাবে ধারাবাহিক সন্ত্রাস, ধর্ষণ, খুন, লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি, গণচাঁদাবাজি, যেটা বাংলাদেশে এখন প্রতিদিনের ঘটনা। বাংলাদেশের মানুষ অতিষ্ঠ, মানুষের সুখ নাই, শান্তি নাই, আইন নাই, শৃঙ্খলা নাই, মানবিক মূল্যবোধ নেই, চারিদিকে অন্ধকার, চারিদিকে হাহাকার, মানুষ অতিষ্ঠ। মেহনতি মানুষের জীবন আজকে জীবন ধারণের ন্যূনতম সুযোগটুকু আজকে তারা হারিয়ে ফেলেছে। কর্মহীন মানুষের মিছিল, ছাত্ররা ছাত্রত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আজকে গোটা দেশ ভিতরে একটি চারিদিকে অন্ধকার, চারিদিকে দানব, চারিদিকে লুটেরা, চারিদিকে সন্ত্রাস, চারিদিকে জঙ্গি, চারিদিকে আজকে সাদা কালো পতাকার মিছিল। এ কোত্থেকে কিভাবে হয়? এর হাত থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেতে চায়। বাংলাদেশের মানুষ এই অশুভ শক্তি, এই দানবীয় শক্তি, এই ফ্যাসিবাদ, ফ্যাসিস্টদের, এই জঙ্গিদের চাইতেও এরা আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কারণ জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেওয়াই শুধু নয়, এখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশ তাকে লুটে পুটে খাচ্ছে। খুন, খারাপি, নৈরাজ্য, ভীতি, হিংসা, প্রতিহিংসা, সংঘাত, এটাই মনে হয় রাষ্ট্রের দায়িত্ব হয়েছে। রাষ্ট্র পরিচালনায় যারা 2024 সালের 5ই আগস্টের পর থেকে যারা দখল করেছে, সেই দখলবাজদের কাছেই দেশটা আছে। এরা জানে লুটপাট, এরা জানে সন্ত্রাস, এরা জানে ধ্বংস। এদের ভিতরে দেশ গঠনের, দেশ গড়ার, দেশের মানুষের স্বার্থ রক্ষা, মেহনতি মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, এমনকি উচ্চ ব্যবসায়ী থেকে সকল সাধারণ ব্যবসায়ী, কারোরই জীবনে, সকলের জীবনেই নাবিশ্বাস, সকলেই চাঁদাবাজদের খপ্পরে, সকলেই মিথ্যা মামলা, হয়রানিতে এবং রাজবন্দীদের। বাংলাদেশ আওয়ামী লীগের শত শত নেতা কর্মী, জাতীয় নেতা, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, এমনকি জনপ্রতিনিধি হিসাবে হাজার হাজার নেতা কর্মীরা আজকে কারাগারে মৃত্যুর প্রহর গুনছে। আজকে গোটা দেশটাই মনে হয় কারাগারে পরিণত হয়েছে, একটি বদ্ধ কারাগার হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য তো বাংলাদেশের মানুষ কখনই প্রত্যাশা করে। প্রতারক চক্র, প্রতারক ইউনূস, মহাবাটপার ইউনূস এবং তার দোসররা, জামাত, শিবির, বিএনপি সহ সন্ত্রাসী, হিজবুত তাহরির, আইএস এর সিস্টার অর্গানাইজেশন, এমনকি আল কায়দা, তালেবানদের আহাজারি পদধ্বনি বাংলাদেশে আমরা শুনতে পাই। এই অবস্থায় তো বাংলাদেশের মানুষ পতিত হবে কখনো ভাবতেই পারে। সেই জায়গায় থেকে বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গৌরব গাথা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কবিতা, নাট্যকলা, সকল কিছুকেই আজকে আমরা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। বাংলাদেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্র পাকিস্তানের কায়দায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে অব্যাহত গতিতে। এর থেকে বাংলাদেশ, বাঙালি জাতি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি পেতে চায়। যে কারণে বাংলাদেশের মানুষ
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই মুহূর্তেই বাংলাদেশে ফিরে আসুক, এটা মানুষের প্রত্যাশা, এটা মানুষের আকাঙ্ক্ষা। এবং মানুষ বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে মানুষের মুক্তি পাবে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেভাবে 16 বছর দেশ পরিচালনা করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিল, স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল, অর্থনৈতিকভাবে মানুষ আস্তে আস্তে এগিয়ে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে এগিয়ে চলছিল, সেইগুলো সবকিছুকে ধ্বংস করে লুটপাট করে চুরমার করে দেওয়া হয়েছে। নাসিম ভাই, আপনি যেটা বললেন আমি বুঝতে পারছি, কারণ যেহেতু আসলে এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে আমিও বুঝতে পারছি যে আপনি হয়তো স্পেসিফিক তারিখটা হয়তো আমাদের বলতে চাচ্ছেন না, বা এটা দলীয় কোনো সিদ্ধান্ত কোনো বিষয় আছে, এটা আমি বুঝতে পারছি, আপনি যার কারণে এড়িয়ে যাচ্ছেন। এখন আমার যে প্রশ্ন, এটা সাধারণ পাবলিকের অনেক কমেন্টস আছে, যেমন আমি বেশ কিছু কমেন্টস আছে, একটা কমেন্টস দিই আপনাকে। ডিসেম্বরে আমাদের আমাদের আর সকল সিনিয়র নেতারা কি আসবেন ভাই? মানে অবশ্যই এখন আমাদের অবশ্যই কর্মীদের প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা। যে নেত্রী প্রথম বলছে নিজেরটা ডিসেম্বরে দিয়েই ফিরবে। বলি, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা যে ঘোষণা দিয়েছেন, উনি ওনার ঘোষণা অনুযায়ী উনি অবশ্যই যাবেন। উনি যাওয়ার জন্যই উনি বলেছেন। উনি স্পষ্ট করে একটি রয়টারের মতো সংবাদ সংস্থাকে উনি সর্বশেষ যে ইন্টারভিউটা দিয়েছেন, সেই তার থেকে উনি পরিষ্কার ভাবে বোঝা যায় উনি তাকে হুমকি দিয়ে মৃত্যু ভয় দেখিয়ে রক্তচক্ষুকে উপেক্ষা করেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তিনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে উনি ফিরে যেতে চান। তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই মাটিতেই উনি জীবনের শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করতে চান। উনি একজন দেশপ্রেমিক মানুষ, উনি একজন জাতীয়তাবাদী নেতা, উনি রাষ্ট্রনায়ক, উনি জাতির পিতার কন্যা। উনি যা বলেন, উনি যা বিশ্বাস করেন, উনি সেটাই বলেন এবং করেন। তো নাসিম ভাই, আমার মনে হয় আপনার সাথে আমি আমার এখানে একটা দ্বিমত আছে। নাসিম ভাই, আপনার সাথে আমার একটা দ্বিমত আছে এখানে। থাকতেই পারে, আপনি বাংলাদেশটা কি, আপনার দ্বিমত আপনি বলতেই পারেন। জি, বাংলাদেশটা কি আমার এবং আপনার কিনা? বাংলাদেশটা সকলের, বাংলাদেশটা সকলের, বাংলাদেশের মানুষের। বাংলাদেশের, হ্যাঁ এইটাই বলছি যে বাংলাদেশটা বাংলাদেশের বাংলাদেশটা সকলের। বাংলাদেশের 18 কোটি মানুষের। না, কিন্তু মেজরিটি এইখানে মেজরিটি পিপল যেটা চায় সেটাই বাংলাদেশে হবে, এইখানে গণতান্ত্রিক। এই জায়গায় আমার একটা দ্বিমতটা কি জানেন? এই বাংলাদেশ যদি কেউ বলতে পারে যে আমার বাপের দেশ, সেটা একমাত্র শেখ হাসিনা বলতে পারে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের সকলের জন্য একটা দেশ তৈরি করে দিয়ে গেছিলেন, একটা জাতীয় পতাকা, একটা পাসপোর্ট, এগুলো দিয়ে গেছিলেন। এটা তো ওনার বাবার দেশ। উনি বলতে পারে একমাত্র আমার বাবার আমি মেয়ে, বঙ্গবন্ধু পরিবারের। নিশ্চয়ই আমরা সবাই নিশ্চয়ই আছি, সবাই আছি ওই দেশে। দেশটা আমাদের সকলের। উনি গর্ব করে বলতে পারে তার পিতা, জাতির জি, পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে, তার সন্তান হিসাবে, তার জ্যেষ্ঠ সন্তান হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে তিনি দাবি তো করতেই পারেন, এটা তো যথার্থ। তাহলে ওনার যাওয়ার জন্য কি কোন সরকার, কোন আইএস এর এজেন্ট বা কোন বিদেশি শক্তির সাথে ইয়ে করার দরকার আছে, চুক্তিপত্র করার দরকার আছে? দেখেন, পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা তিনি বলেছেন আমি বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর করার জন্য, বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশকে ফ্যাসিবাদী ফ্যাসিস্ট গোষ্ঠী, মৌলবাদী জঙ্গিবাদী অগণতান্ত্রিক গোষ্ঠীর হাত থেকে মুক্ত করাই তার একমাত্র লক্ষ্য। তিনি বাংলাদেশে ফিরে যাবেন, তার মাতৃভূমিতে, তার পিতৃভূমিতে, তার মানুষের কাছে। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণ দিয়ে ভালোবাসেন,
বারবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তিনি জনপ্রিয় মানুষ। সেক্ষেত্রে কারো কাছে দাসখত দিয়ে অথবা উনি দেশে যেতে হবে এটা কখনোই উনি মনে করেন না, বাংলাদেশের মানুষও মনে করেন না। এটা বলে কাউকে মিথ্যাচার করে অপপ্রচার চালিয়ে বলেও বিশ্বাস করানো যাবে না। আর আমি তুলনা করতে চাই না, কারণ বঙ্গবন্ধু কন্যা তুলনা ওনার সাথে, ওনার তুলনা উনি নিজেই, কারোর সাথে ওনাকে তুলনা করা চলে না, যায় না। তবে একটা কথা আমি বলি, যারা বলে যে আমি আমার ইচ্ছায় আমি দেশে যেতে পারি না, আমি আমার ইচ্ছায় কিছু করতে পারি না, আমি প্রকারান্তরে যিনি বা যারা যিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে যিনি রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন অবৈধভাবে, তিনি তো কদিন আগেই বলেছেন আমার ইচ্ছায় যাওয়া না যাওয়া বাংলাদেশে নির্ভর করে না, আমি পরাধীন, আমার ইচ্ছায় দেশ পরিচালনা আমি করতে পারি না। তাদের জন্য এগুলো শোভা পায়, তারা এই সকল কথা বলে, তারা এগুলো কথা বলে তারা নিজেদেরকে বিদেশিদের কাছে দালালে পরিণত হতে, দাসে পরিণত হতে তাদের কোনো অসুবিধা হয়। তাদের কাছে এগুলো ভালো লাগবে না যখন বঙ্গবন্ধু কন্যা নিজেই শতপ্রণোদিত হয়ে সাহসী উচ্চারণ করেন বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, এবং কারাগারে বন্দী হাজার হাজার লাখো নেতা কর্মীদের জন্য, সাধারণ বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শ্রেণী পেশার মানুষদের মুক্ত করার জন্য ভয়ানক আদালতের নামে আইসিটি আদালত তৈরি করে অসাংবিধানিক ভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকেও সর্বোচ্চ ঘোষণা দিয়েছে আদালতকে ব্যবহার করে বেআইনি ভাবে। উনি এগুলোকে তোয়াক্কাও করেন না, পরোয়াও করেন। বাংলাদেশের মানুষ মনে করে, বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনা কে ফিরে আসলে তাকে, তার পথকে বন্ধ করা, তাকে নিয়ে কোন এই অবৈধ কারাগারে এই যে ঘোষণা, এই ঘোষণাকে বাংলাদেশের মানুষ মানে না। শেখ হাসিনা আমাদের সদ্য নেত্রী, তিনিও বলেছেন এগুলো আই ডোন্ট কেয়ার, আই ড্যাম, তিনি এটাকে কেয়ার করেন না, এটাকে পাত্তাও দেন না। এবং তিনি মনে করেন বাংলাদেশের মানুষ তাকে যেহেতু ভালোবাসে, এবং তিনি যেহেতু কোনো খুনের সাথে জড়িত না, কোনো অন্যায় কোনো কাজ করেননি, কোনো খুন করার হুকুমও তিনি দেননি, এবং এই ধরনের কাজ করার তিনি কল্পনাও করতে পারেন, তাকে মিথ্যা মামলা দিয়ে ঘোষণা দিলেই কি হলো? এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিরোধ গড়ে তোলে। নাসিম ভাই, আমার কাছে যতটুকু খবর আছে আগামীকাল দিল্লিতে নেত্রীর সাথে একটা হাই প্রোফাইল মিটিং হচ্ছে, অনেক সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, হাই প্রোফাইল মিটিং হবে কালকে। এগুলো কি দেশে যাওয়ার প্রস্তুতিরই মিটিং চলছে না অন্য কিছু? এগুলো জিনিস মিটিং তো হতেই পারে, কি মিটিং হচ্ছে সব বিষয়গুলো তো আমার জানার কথা না। অনেক বিষয় হয়তো আমরা জানি, আবার সব বিষয়ের বিষয়ে আমরা জানি না। তবে আমাদের প্রচেষ্টা, যে আগ্রহ সারা দেশব্যাপী মানুষের ভিতরে, নেতা কর্মীদের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, তরুণদের ভিতরে, শ্রমজীবী মেহনতি মানুষের ভিতরে, এমনকি কৃষক কিষাণীদের ভিতরেও কিন্তু দারুণ ভাবে আলোড়িত হয়েছে, আলোচিত হচ্ছে। এবং সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে কিভাবে বঙ্গবন্ধু কন্যাকে সাদরে সম্ভাষণ জানাবেন, কিভাবে ওনাকে গ্রহণ করবেন, কিভাবে ওনাকে অভিনন্দন জানাবেন, কিভাবে কোথায় মিছিল সহকারে, কত বড় মিছিল নিয়ে যাওয়া যায়, কারা কারা যাবে, এগুলো নিয়ে কিন্তু কাজ কিন্তু চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও।
নাসিম ভাই, আপনি কি বাংলাদেশের মনে করেন? বাইরেও সারা পৃথিবীতে আওয়ামী লীগের অনেক নেতা আছে, অনেক সমর্থক আছে, ভোটার আছে অনেক, তারাও কিন্তু বাংলাদেশে আসবেন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে যখন যাবে, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তো সাথে যাবেই, এর বাইরেও। এবং আপনি হয়তো জানতে চেয়েছিলেন, বলা হয়নি যে আমি নিজে যাব কিনা। অবশ্যই আমি যাব, অবশ্যই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, ওনার কথা, ওনার নির্দেশ, ওনার পরামর্শ আমাদের কাছে শিরোধার্য। এটা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে, তৃণমূলের মানুষের কাছে। কারণ আমাদের আস্থা। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম সেটা জানতে চাচ্ছিলাম যে আপনারা কি একসাথে নেত্রীর সাথে যাবেন নাকি আগে যাবেন না পরে যাবেন? যদি সিদ্ধান্ত হয়, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি আমাদের অনেকেরই আগে যাওয়াটা বোধহয় আরো বেশি ভালো হবে। কারণ এটা অবশ্য সিদ্ধান্তের উপর নির্ভর করে। নেত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা, উনি যেভাবে আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সেই আলোকেই আলোচনার ভিতর দিয়ে আমরা আমরা কার্যক্রম পদক্ষেপ আমরা গ্রহণ করব। কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, চলমান। বাংলাদেশেই শুধু নয়, সারা বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী আছে, আওয়ামী লীগের পক্ষে ভোট দেয় যারা, তারা আছে। তারা তো সবসময় প্রতিরোধ, প্রতিবাদ, আন্দোলন, সংগ্রামে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা যে তীব্রতা দেখাতে সক্ষম হয়েছেন, তারা প্রমাণ করেছেন। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, ঘরে ঘরেই না, আওয়ামী লীগ সারা বিশ্বে সব জায়গায় তারা সক্রিয়, তারা সাহসী, তারা পদক্ষেপ নিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াবার জন্য, আওয়ামী লীগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেও সফল হয়নি। আপনারা দেখেছেন, আমি এটা বর্ণনা দিতে চাই না। তো আমি সেই সকল বিদেশের সকল সংগ্রামী বীর যোদ্ধা, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শে দেশরত্ন শেখ হাসিনার কর্মীদেরকে আমি অভিনন্দন জানাই এবং স্যালুট জানাই। এই বাংলাদেশে ফিরে আসার জন্য, ডিসেম্বর মাসে নেত্রীর সাথে এবং আগে পরে আসার জন্য সারা পৃথিবীর সকল দেশে ইতিমধ্যেই তারা আলোচনা করছেন, তারা বিভিন্নভাবে পরিকল্পনা করছেন কিভাবে বাংলাদেশে আসবে। এবং অনেকেই আগে আসার পরিকল্পনা করছেন, অনেকেই সাথে আসার, একই টাইম ধরে, একই দিন ধরে তারা ফ্লাইট কানেক্ট করবে অথবা বিভিন্ন মাধ্যমে তারা দেশে ফিরে আসবে। সুতরাং এটা শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশের মাটিতে ফিরে যাওয়া না, গোটা আওয়ামী লীগের নেতাকর্মীরা, সারা বিশ্বের আওয়ামী লীগের সমর্থকরা এবং প্রগতিশীল মানুষদের একটি জাগরণের দিন হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, যেই দিনটি কে উনি বাংলাদেশের মাটিতে ফিরে যাবেন ডিসেম্বর মাসে। সুতরাং সেটা নিয়ে নাসিম ভাই, উত্তেজনার পারদ যে এখন কোন পর্যায়ে আছে সেটা আপনাকে আমি একটা ছোট্ট ভিডিও দেখাই, এরপরে বলছি কাহিনীটা। একটা ভিডিও দেখাই আপনাকে, ছোট্ট, দর্শক শ্রোতা অবশ্য দেখতে পারবেন ভিডিওটা। এই যে আপনার ভিডিওটা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা রিজার্ভ ফোর্স আছে, যারা কখনো দল ক্ষমতায় থাকতে কোনো নেতাকর্মীর কাছে যায়নি, কোনো দল থেকে কোনো সুযোগ সুবিধা, কোনো ফ্যাসিলিটিস নেয়নি, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন এই সেই শক্তি, এই সেই শ্রেণীর লোকজন, এদেরকে সবাইকে দেখে রাখুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা এই ভিডিওটা আমাকে আজকে পাঠানো হয়েছে। ওরা যখন শুনছে যে নেত্রী ডিসেম্বরে আসবে, তখন থেকে এই বইটা বানানো শুরু করছে, যে বইটার উপরে লেখা হচ্ছে জয় বাংলা লেখা হচ্ছে, বইটা বানাচ্ছে। এটা কিন্তু গোপালগঞ্জের না, কেউ যদি ভাবেন যে গোপালগঞ্জের তাহলে ভুল করবেন, এটা গোপালগঞ্জের না, এটা অন্য আরেকটা ডিস্ট্রিক্টের, এটা আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি। ডিস্ট্রিক্টের সারা দেশে এ ধরনের উদ্যোগ আছে। এখন আপনি যে কথাটা বললেন যে অনেকে মিছিল করে যাবে, কে কত বড় মিছিল, আপনার কি মনে হয় নাসিম ভাই যে নেত্রী বলল যে কালকে আমি ঢাকা এয়ারপোর্টে যাব,
সরকার, সেনাবাহিনী, পুলিশ সবাই বড় বড় গেট করে ঢোল টোল নিয়ে যে আপনি আসেন আসেন এইভাবে যাবে? অনেক কিছুই সরকার, ঘটতে পারে, অনেক কিছু, সরকারের কথা বলছি, মানে কোনো, আমি সরকারের কথা বলছিলাম। আমি বলতেছি খুব চিন্তা করেই, আমি বুঝে শুনেই আমি বলতেছি, অনেক কিছুই ঘটতে পারে। লগি বইটা নিয়ে লক্ষ জনতার মিছিল না, সেটা মহা জনসমুদ্রে পরিণত যেমন হবে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের, গোটা বাংলাদেশের মানুষের ভিতরে যে জাগরণ সৃষ্টি হবে, যে একটি মহেন্দ্র ক্ষণে কখন আসবেন নেত্রী, সেই মহেন্দ্র ক্ষণে যে ধরনের মানুষের ভিতর যে উচ্ছ্বাস, সেক্ষেত্রে আমি বিমানবন্দরকে আমি সুনির্দিষ্ট করে আমি বলছি না, যে অনেকভাবেই উনি আসতে পারেন, যেতে পারেন। কারণ বাংলাদেশে যেতে, প্লেনে করে যেতে হবে, উনি যেতে পারেন অবশ্যই। উনি যদি আমাদের নেত্রী সিদ্ধান্ত নিলে, উনি বিবেচনা করেই তো সিদ্ধান্ত, সেভাবেও যেতে পারে। তো সে বিমানবন্দর কোন বিমানবন্দর হবে সেটা তো এখনো নির্ধারিত হয়নি, অথবা কোন পথে যাবে, অথবা সড়ক পথে যাবে যদি যায়, অথবা নৌপথে যায়, নৌপথে যাওয়ার ক্ষেত্রে অবশ্য সীমিত সুযোগ সেক্ষেত্রে। তো সেগুলোও তো এখনো পরিষ্কার হয়নি, এগুলো সময় আছে অনেক, এখনো সময় আছে। এর ভিতর দিয়ে অনেক কিছু সুনির্দিষ্ট সময় দেশবাসী জানবে, আপনারাও সাংবাদিকরা জানবেন, নাকি মানুষের উচ্ছ্বাস থাকে। নাকি আপনারা সারা বাংলাদেশ ব্লকেট করে দিবেন? তাহলে আমরা ব্লকেট করবো না, মানুষ যদি চায়। আপনাদের- না, যদি আমাদের, আওয়ামী লীগ আমরা তো, এতদিন থেকে যাইতে আমাদের না দেয়, নেত্রী তাহলে তো উনি রাস্তায় বসে আসবেন, ব্লক। উনি যাবেন, উনি যাওয়াটাই হলো যে মানুষের কাছে যাবেন, মানুষের এই সেটাই সেটাই অবস্থা থেকে বলছিলাম যে নেত্রী দেশকে রক্ষা করা, মানুষের কষ্ট থেকে মানুষকে মুক্ত করা, দূর করা, নেত্রী এটা যাবেন হলো লক্ষ্য। ঘোষণা দিয়ে আমরা দিলেন। দেশকে অচল করার লক্ষ্য নয়। দেশবাসী মানুষ যদি কোনো ধরনের, কোনো ধরনের অনাসৃষ্টি করার, কোনো সন্ত্রাসী, জঙ্গি অথবা কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী করার চেষ্টা চালায়, সেক্ষেত্রে জনগণ তার জবাব দিবে। না, আমি জনগণ জবাব দিতে এখন আর কোনো ভুল করবে না, অপেক্ষাও করবে না, না কারণ নাসিম ভাই, আমি আমাদের কারো কিছু এটা বলতে বুঝতে হবে পারছি। না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এক্সাম্পল, বিমানে আসতে দিবেন না ওনাকে, বিমান অফ, হয়তো উনি সোজা রাস্তায় আসবেন বর্ডার ক্রস করে। আর সরকার হয়তো দেখা গেল যে সেদিন যে এমন ভাবে ব্লক করলো যে কেউ যাতে বের হইতে না পারে, মানে কোনো রোডে। এইগুলো 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 নিয়ে আমরা এখন ভাবছি না। আমাদের ভাবনা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার মাটিতে, মানুষের কাছে, তার নিজের মাটিতে, নিজের মাতৃভূমিতে ফিরে যাবেন, এটাই চূড়ান্ত। আমরা সেটা নিয়েই ভাবছি, এবং সেভাবেই দেশের নেতাকর্মীরা, সাধারণ মানুষ ভাবছে। এবং 14 দল আছে, মহাজোট আছে, এছাড়াও অনেক রাজনৈতিক দল আছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠক আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, তারা সবাই কিন্তু সমর্থন, প্রগতিশীল রাজনৈতিক দল আছে। এবং ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মকে রাজনীতি হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, এ ধরনের কিছু ধর্মীয় সংগঠন আছে। তারাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের স্বদেশ প্রত্যাবর্তনে তারাও উৎসাহিত, উজ্জীবিত, তারাও স্বাগত জানাবে, আমাদের সাথে যোগাযোগ হয়, আমাদের সাথে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে দলমত নির্বিশেষে মানুষের সাথে কথা হয়। আমরা মানুষের চোখের ভাষা বুঝি, মনের কথা কি, এবং দেওয়ালের কি মানুষ বলতে চায় সেগুলো কিন্তু আমাদের আমরা বোঝার চেষ্টা করি। আমরা বুঝে শুনেই, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা মানুষের চোখের ভাষা বুঝে আমরা কিন্তু বিবেচনা করি, আমরা হিসাব। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরে যাবেন, আমরা ফিরে যাব তার নেতৃত্বে, তার সাথে, অথবা তিনি যদি নির্দেশ দেন, অথবা প্রয়োজন হলে আমরা আগেই, আমাদের বঙ্গবন্ধু কন্যা, আমাদের শ্রদ্ধেয় নেত্রী যাওয়ার আগেও আমরা বাংলাদেশে আমরা ফিরে আসতে পারি। কারণ হচ্ছে নাসিম ভাই, গতকালকে এই যে মহিলাটার ছবি দেখছেন, উনি
70 বছর বয়সের একজন নারী, হাজব্যান্ড মারা গিয়েছেন গত 6 মাস আগে, ওনার রিটায়ারে আছেন প্রায় 3-4 বছর। উনি আমাকে ফোন দিলেন, এই যে এখন মেসেজ করছে অনেকে যে নেত্রী আসার আগে নেতাকর্মীদের ঢাকা আসতে ওরা হয়তো বাধা দিবে, তবে কিভাবে কখন জনগণ ঢাকায় আসবে বিভিন্ন জেলা থেকে তা নিয়ে দিক নির্দেশনা এখন থেকেই শুরু করা উচিত। এটা পাবলিক কমেন্টস। আমি যেটা জানতে চাচ্ছি যে বাধা দিবে সরকার, এটা সত্য, বাধা দিলে আপনারা কি যাকে যেখানে বাধা দেওয়া হবে সেখানে কি শান্তিপূর্ণভাবে সেই রাস্তায় বসে যাবেন কিনা আপনারা? আমি একটা কথা বলি, বাধা দিবে এটা যেমন আপনি বলতে চেষ্টা করলেন সত্য, বাধা দিবে এটা যেমন সত্য, বাধা দিবে না এটা কি মিথ্যা আপনি বলতে পারবেন? এত মজার জায়গা ওরা কি ছেড়ে দিবে? সেটা মজার ব্যাপার তো না, এটা তো দেশের ব্যাপার, দেশের মানুষের ব্যাপার, জনগণের ব্যাপার। আপামর জনগণের জনরোষের জনস্বার্থের বিপক্ষে, দেশের বিপক্ষে যারা কাজ করবে তাদের কি বাংলাদেশের জনগণ তাদেরকে কি ছেড়ে দিবে? রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদেরকে কি ছেড়ে দিবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, হত্যা, লুটপাট, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন সম্পদ লুট করেছে, সংযোগ করেছে, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের কার্যালয়, বঙ্গবন্ধু ভবন 32 নম্বর, আমাদের হৃৎপিণ্ড, আমাদের সেই বাতিল পিতার সেই স্বাধীনতার স্মৃতি জাদুঘর, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব যে বাড়িতে বসে দেওয়া হয়েছে, যে বাড়িতে বসে আন্দোলন সংগ্রামের রূপরেখা তৈরি করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, সেই বাড়িটি কি, সেই 32 নম্বর বঙ্গবন্ধু ভবনকে তিনবার অগ্নিসংযোগ বুলডোজার দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পৃষ্ঠপোষকতা করে ফ্যাসিস্ট ইউনূস এবং জামাত শিবির তারা ধ্বংস করেছে। সেই ধ্বংসকারীদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে? কখনোই করবে। এটা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের একার দায়িত্ব নয়, একারা ক্ষমা করবে তা তো না। ক্ষমা করতে চাইলেও ক্ষমা করার বাংলার মানুষ এদেরকে ক্ষমা করবে না। এদের চেহারা পরিষ্কার, কারা কারা করেছে, কিভাবে করেছে, সমস্ত কিছু এই ডিজিটাল যুগে সবকিছুর প্রমাণ আছে। সুতরাং আমি সন্ত্রাসীদের মতো সন্ত্রাসী কায়দায় গুন্ডামি এবং সন্ত্রাসী খুন করব এই কথা আমি বলবো না, এটা আমরা বলতে পারি না, আমরা করিও না। তবে মানুষ কিন্তু কাউকে ছাড়ে না। অপরাধীদের, সন্ত্রাসীদের, লুটেরাদের, খুনিদেরকে রক্ষা কেউ করতে পারবে না। রাষ্ট্র, আইন এবং বাংলাদেশের মানুষের সদিচ্ছায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন। এটা কারো হুকুমে অথবা কারো প্রতিহত করার ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। কারণ আমরা জানি কার পায়ের তলায় মাটি নাই, কাদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে, এটা দেশের মানুষ জানে। শুধু আমরা জানি না, এটা না, দেশের মানুষও জানে। আমি আপনাকে বারবার এই প্রশ্নটা করার পেছনে একটাই কারণ, আমি আপনার ফটো কার্ডটা দেখাচ্ছি তাহলে বুঝবেন। ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা ফটো কার্ড, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আমাদের জাহিদ সাহেব, উনি বলেছেন দেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। খারাপ কিছু করার সক্ষমতা আমরা তো খারাপ কিছু করব না, উনি তো খুব সত্য কথাটা বলেছেন। আমরা তো খারাপ কিছু করি না, এবং আমরা খারাপ কাজ করার জন্য আমরা কখনো কুপরিকল্পনা করি না। ওনারা করেন, ওনারা করে আসছেন, আর তার সুবিধা ভোগ করতেছেন। ওনার উপদেশটা, উনি উপদেশ দেন, কি উপদেশ দেন? উনি নিজেই তো নিজের পরিচয়টা উনি নিজে দিতে পারেন না। সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে ব্লকেড হয়ে যাবে কিনা, কারণ রাস্তায় বসে গেলে তো ব্লকেড। এত ক্ষুদ্র চিন্তার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চিন্তা করেন। তিনি
দেশকে ভালোবাসেন, দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন তার সুদক্ষ পরিচালনায়। আর বর্তমান তথাকথিত প্রধানমন্ত্রী দরখাস্ত দিয়ে দরিদ্র রাষ্ট্র বানানোর জন্য জাতিসংঘের কাছে কি বলে উনি দরখাস্ত করেছেন। কারণটা কি? কারণটা হলো ভিক্ষা, রিলিফ, এটা সেটা, ত্রাণ পাওয়া যাবে, নেওয়া যাবে এবং সেইটা দিয়ে সেখান থেকে লুটপাট করা যাবে। অর্থাৎ তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে পরিণত করাই তার একমাত্র লক্ষ্য। যারা বাংলাদেশকে টিকে থাকবে না, যারা বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে, বাংলাদেশ ব্যর্থ হবে, এই স্বাধীনতা টিকে থাকবে না, যারা বলতেন, তাদের সাথে যারা সায় মিলিয়েছেন, ওনারা আবার সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু এত সহজ নয়। বাংলাদেশের মানুষ এদের কোন ষড়যন্ত্রই এরা বাস্তবায়ন করতে পারবে না। উপযুক্ত সময় তৈরি হয়েছে, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। মানুষ এখন সামনে আগাতে চায়, মানুষ এখন এই অভিশপ্তদের হাত থেকে মুক্তি চায়। সেই মুক্তির কাফেলায়, সেই মুক্তির নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, রাষ্ট্রনায়ক, বারবার জনগণের ভোটে নির্বাচিত জননেত্রী, জনগণের নয়নমণি, দেশরত্ন শেখ হাসিনা দিবেন। এটাই শেষ নাসিম ভাই, কথা। তথ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার কোনো বিবৃতি, কোনো সংবাদ যাতে বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রচার না করে, এটার জন্য অনুরোধ করা হয়েছে। এবং সাথে সাথে আজকে চিফ প্রসিকিউটর বলেছেন এই কথা। ডিসেম্বর কেন, আগেও আনা হতে পারে হাসিনাকে চিফ প্রসিকিউটর। আমরা তো চাই আরো আগে যেতে। উনিও সেই অপেক্ষায়, উনি যদি সেটা বলে থাকেন, উনি আগেও যেতে পারে। আমরা তো আসছি, ঘোষণা দিয়েই তো দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে, তার প্রিয় মাতৃভূমিতে তিনি ফিরে যাবেন, আমরা যাব ইনশাআল্লাহ। তো তার আনার কোনো দরকার নেই। তো তিনি চান, এতদিন তো কোনো কথা বলেন। ওটা আসলে বলতে খুব খারাপ লাগে। ওই যে একটা কথা আছে না, যে তার আগেও উনি কোনো উদ্যোগই তো নেয়নি। দুদিন আগে তো বলেছে এগুলো ব্যাপার নিয়ে ওনার কোনো ভাবনা নেই। যেদিন বললো আওয়ামী লীগকে দিল্লিতে দাফন কাফন করা শেষ করা হয়েছে, দাফন কাফন করা হয়ে গেছে, বলছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, সালাউদ্দিন আওয়ামী লীগ দিল্লিতেই দাফন কাফন শেষ হয়ে গেছে। তারপরের দিনেই চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের অপরাধ উনি দেখতে পেলেন। উনি কত বলা, স্বরাষ্ট্র মন্ত্রী বলার পরে উনি আওয়ামী লীগ অপরাধ করেছে আলামত পেয়ে গেছেন এবং বিচার শুরু হয়ে গেছে। এবং উনি একটা ফার্মাসি জাজমেন্ট দিবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। এটাই তো এদের লক্ষ্য। কোতোয়াল বলছে সৈনিক জবাই করা শুরু করে দিয়েছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দাফন কাফন যদি হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের বিচার করার দরকারটা কি? আওয়ামী লীগের নিষিদ্ধ করার কারণটা কি? শেখ হাসিনা একজন বাংলাদেশের বারবার নির্বাচিত, মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তার সংবাদ বলা যাবে না, তার নাম উচ্চারণ করা যাবে না, তার কোনো সংবাদ কেউ লিখতে পারবে না। অন্ধকারে টেলিফোন করে প্রেস সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হুমকি দেয়। সাংবাদিক সময় ইসলামের মতো 30 বছর সাংবাদিকতা করেছে, স্পষ্টভাষী, দেশপ্রেমিক, সাংস্কৃতিক বান একজন মানুষ, তাকে হুমকি দেওয়া হয়েছে, আপনাকে চাকরি করতে দেওয়া হবে না, আপনাকে কাজ করতে দেওয়া হবে না। এ কেমন দেশে আমরা বসবাস? এ কিসের গণতন্ত্র? সাংবাদিকদের তো কথা বলার অধিকার নেই। গণমাধ্যমের কোনো বাক স্বাধীনতা, গণমাধ্যমের কোনো ধরনের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কোনোটারই তো কোনো ভূমিকা বাংলাদেশে রাখতে পারেন। এখন বাংলাদেশে এই যে ন্যায্য কথা বলার, যারা বলতে পারতো
আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যতদিন ছিলেন, এই 17 বছর তারা কত কথা বলতেন, পড়তে বলে বলে হরান হয়ে যেয়ে বলতেন যে আমাদের কথা বলতে দেওয়া হয় না, এটাও তো বলতো। তো তারা কোথায় আজকে? তারা কেন কথা বলে না? তারা দুটো লাইন লিখতে পারে না, কোনো সংবাদ পরিবেশন হয় না। এর নাম কি গণতন্ত্র? এর নাম কি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা? না জঙ্গিদেরকে, মৌলবাদীদেরকে, ধর্মান্ধদেরকে, সন্ত্রাসীদেরকে রক্ষার কনস্পিরেসিকে, বিদেশিদের দালালদের দালালি করা এবং দাসত্বের যারা বাংলাদেশকে বিদেশিদের বদলে রাষ্ট্রে পরিণত করার জন্য দ্বিতীয় শ্রেণী না, এটা কোন শ্রেণী, থার্ড গ্রেডের বাংলাদেশ বানানো, অর্থাৎ পাকিস্তানিদের ইচ্ছার, তাদের অভিলাষ এবং ডিপ স্টেটের অভিলাষ বাস্তবায়ন করাই কি বর্তমান ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিবাদী সরকারের লক্ষ্য? বাংলাদেশের মানুষদের সকল বিষয়ে জানতে চায়, জবাব চায়, বুঝতে চায়, প্রকাশ্যে মানুষ প্রতিবাদ করতে চায়, জেগে উঠতে চায়, জেগে উঠছে। বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা এত সহজ নয়। বাঙালি জাতি ঘুরে দাঁড়ায়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, আবার বিজয়ী হয়। আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল, আওয়ামী লীগ সেই ঐতিহ্যবাহী গর্বিত মানুষের ভালোবাসা সমর্থনে অভিষিক্ত দল, যে দলটি ঘুরে দাঁড়াতে জানে, যে দলটিকে ব্যান করে, বাতিল করে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে, নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে নির্বাচন করতে না দেওয়া মানিটাই হলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করবে। সুতরাং জনরায় থেকে জনগণ যাতে রায় দিতে না পারে তার জন্যই তো আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, নির্বাচন করতে দেওয়া হয়। আমরা ঘুরে দাঁড়াবো অতীতের ন্যায়। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটাই আওয়ামী লীগের ইতিহাস, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, অসাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য, বাঙালি জাতিসত্তা ঐতিহ্যকে, ধারাবাহিকতাকে আরো সমৃদ্ধ করার জন্য আওয়ামী লীগ যুগে যুগে ঘুরে দাঁড়িয়েছে, যেমন আগামীতেও ঘুরে দাঁড়াবে। এবং ঘুরে দাঁড়ানোর জন্য, ঘুরে দাঁড়াবার তপ্ত সময় তৈরি হয়ে আছে। এখন শুধুমাত্র বাংলাদেশের মানুষের সমর্থনের ভিতর দিয়ে, অংশগ্রহণের ভিতর দিয়ে, ব্যাপক জনজাগরণের মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাস্ত করে বাংলাদেশের জনগণ সবাই, সকলে মিলে রাষ্ট্রযন্ত্র থেকে আরম্ভ করে রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত প্রতিটি পর্যায়ে আজকে অশান্তি, আজকে সব জায়গায় হুমকি, সকল ক্ষেত্রে হুমকি, নৈরাজ্য, সন্ত্রাস, অন্যায়, অবিচার, ভুয়া মামলা, মিথ্যা মামলা চলছে। এই তেলেসমাতির বাংলাদেশ কখনোই এই অশুভ শক্তি, রাষ্ট্র ক্ষমতায় যারা দখল করে আছে, এই দখলদাররা টিকে থাকতে পারবে না। এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সিগন্যাল তারা দিয়ে দিয়েছে। এটা যদি বলেন রেড সিগন্যাল, আমি বলবো রেড সিগন্যাল। কেউ কেউ বলার চেষ্টা করে এখনো রেড সিগন্যাল দেয় নাই, হলুদ সিগন্যাল বারবার দিচ্ছে। বারবার যখন হলুদ সিগন্যাল দেয়, দুইটা তিনটা দেখার পরে কিন্তু অনিবার্য হয়ে পড়ে লাল কার্ড। সুতরাং লাল কার্ড বাংলাদেশের মানুষ দেখানো শুরু করছে। নাসিম ভাই, আমরা প্রায় লাইভের প্রায় শেষ পর্যায়ে, সামান্য কয়েক মিনিট আছে আমার কাছে, 3-4টা প্রশ্ন আছে, যদি আপনি একটু ছোট ছোট করে 1 মিনিটের ভিতরে প্রতিগুলো শেষ করেন। আমরা একসময় জানতাম যে গত 17 বছর জননেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপরে আওয়ামী লীগ সরকার প্রচন্ড অবিচার করেছেন, অত্যাচার করেছেন, হাসপাতালে চিকিৎসা নিতে বাধাগ্রস্ত করেছেন, বিদেশে যেতেও দেননি। এটা আমরা গত 17 বছর শুনে এসেছি। আজকে আবার যেটা শুনলাম সেটা শুনে এখন আমরাই দ্বিধায় পড়ে গেছি, আসল কাহিনীটা কি।
সেটা হচ্ছে এইটা, তারেক রহমান নিজে বলছেন মাকে বিদেশ নেইনি কারণ এই রকম মানবিক সেবা সেখানে পাওয়া যেত না। এতদিন বিএনপি বলছে যে ওনার মাকে আপনারা অত্যাচার অবিচার চিকিৎসা নিতে দেননি, আমরাও বলছি চিকিৎসা হচ্ছে না। সেই জায়গায় উনি বলছেন যে মানবিক সেবা বিদেশে পাওয়া যাইতো না, বাংলাদেশে সেবা ছিল। তাহলে এতদিন দোষটা কেন দিল আওয়ামী লীগের? এটার উত্তর ওনাকেই দিতে হবে, এর জবাবদিহিতা ওনাকেই করতে হবে। বাংলাদেশের মানুষেরকে প্রতারণা করা, যাদের রাজনৈতিক অংশ হয়ে দাঁড়ায়, যারা রাষ্ট্রকে, রাষ্ট্রযন্ত্রকে, এমনকি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসরদের সাথে এই বিএনপি, জামাত, তারেক রহমানটা তো সংশ্লিষ্ট তো ছিলই, এবং তারা প্রকাশ্যে বলেন, এখন দাবিদার হন, প্রকাশ্যে কেউ অগ্নিসংযোগ, কেউ খুনের দায়িত্ব নেন, কেউ মেটিকুলাসলি ডিজাইনের কথা ফ্যাসিস্ট ইউনূস বারবার বলেছেন। এবং একইভাবে বিএনপির নেতারাও তো, তারেক রহমান নিজেও তার কৃতিত্ব তার দলের ছাত্র দল, যুব দলের নেতারা ঘোষণা করছে। সুতরাং এরা তো এক অভিন্ন সত্য, এরা সত্যকে আড়াল করা, প্রতারণা করা, প্রতারিত করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। আগে বলেছে মানুষের আবেগ অনুভূতিতে তারা বলার চেষ্টা করে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়েছে যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তাকে চিকিৎসা করতে দেওয়া হয়, অথচ সমস্ত ধরনের চিকিৎসা বাংলাদেশে উনি পেয়েছে। ওনাকে যখন দেশের বাইরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে তখন কিন্তু উনি আর যাননি। এমনকি তত্ত্বাবধায়ক ফ্যাসিস্ট ইউনূস এসে যখন তাকে বিদেশে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে, দেখেছেন আপনি কতদিন, কত মাস তিনি অপেক্ষা করেছেন। এটা তো সত্য। একটা জিনিস এভাবে এখানে সেবা শুশ্রূষা নার্সিংটা যতটা সম্ভব বাংলাদেশে করা হয় এরকম, এবং আমাদের দেশে তো ভালো চিকিৎসক আছে, আমাদের দেশে তো সেই মানের চিকিৎসক, উন্নত সমৃদ্ধ দেশের চিকিৎসকদের চাইতে কোনো অংশে বাংলাদেশের চিকিৎসকরা তো পিছিয়ে নেই। আপনি আবার বলবেন আপনার স্ত্রী চিকিৎসক, আপনি সাফাই কাটেন। বাস্তবতাটা হলো আমাদের দেশের ডাক্তাররা তো বিভিন্ন দেশে, এমনকি ইউরোপ, আমেরিকা, লন্ডন, ইউকে থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে সুনামের সাথে তারা চিকিৎসা সেবা দিচ্ছে মানুষদেরকে। বড় বড় হসপিটালে, বিখ্যাত হসপিটাল সিঙ্গাপুরেও করে, আপনার ব্যাংককের বড় বড় হসপিটালে করছে। এটা আমি জানি। বাংলাদেশে এক ডাক্তারের কথা আমাকে আপনার 2023-এ যখন আমি আমার ফ্যামিলি সহ বাংলাদেশে যাচ্ছি, আমার বড় ছেলের কানের সমস্যা আছে সামান্য, তখন আমাকে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত হাসপাতাল বাচ্চাদের, এটা নেকার হসপিটাল, নেকার বলে, বিখ্যাত হাসপাতাল পুরো ইউরোপের, তখন ওখান থেকে আমারে বললো যে তোমাদের বাংলাদেশে গেলে, নামটা আমি এখন ভুলে গেছি, একজন ডাক্তারের নাম দিচ্ছিলেন যিনি নাক কান গলা বিশেষজ্ঞ, ডক্টর প্রাণগোপাল দত্ত, সংসদ সদস্য। হ্যাঁ, উনি লিখে দিছিল আমাকে কাগজে যে এইটা প্রাণগোপাল দত্তর, এবং মোবাইল নাম্বার দিয়ে দিছিলেন। এবং আমার এই ডাক্তার ওখানে ফোন করে বলছেন যে আমাদের একটা রুগী আছে, যদি সমস্যা হয় দেখার জন্য। তখন উনি বলছিল যে এসে দেখা করেন। আমার সাথে কথা হয়েছিল, কিন্তু আমার প্রয়োজন হয়নি, কারণ আমরা ছিলাম মাত্র 15 দিন, চলে আসছি, যার কারণে দেখা হয় না। কিন্তু এটা এইখানকার ডাক্তার আমার দেশের ডাক্তারের কথা বলে দিছে। এটা আমি জানি অনেক আছে। প্রাণগোপাল দত্ত তো স্পেশাল, বিশেষ ধরনের নিউরোলজিতে, নিউরো সার্জারিতে আমাদের বিখ্যাত অনেক ডাক্তার আছে, এবং বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা হাজার, মানে অসংখ্য আছে। হয়তো অনেক ক্ষেত্রে যন্ত্রপাতির অভাব থাকতে পারে, সেই ধরনের অত্যাধুনিক লেটেস্ট যন্ত্রপাতি হয়তো নাও থাকতে পারে, কিন্তু চিকিৎসক হিসাবে বিশেষজ্ঞ চিকিৎসা দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে কিন্তু দেশরত্ন শেখ হাসিনার এই শাসন আমলেই এই আত্মনির্ভরশীল ওই জায়গাটা তৈরি হয়েছে। উনি প্রধানমন্ত্রী হিসেবে উনি নিজেও কিন্তু বাংলাদেশের
চক্ষু হসপিটালে যে 20 টাকার টিকিট কেটে চিকিৎসা দিয়েছে। এবং উনি এটা 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 লোক দেখানো না, উনি যেতেন এবং উনি মনে করতেন, এটাকে উনি আনন্দিত হতেন, গর্ববোধ করতেন বাংলাদেশের চিকিৎসকরা, বাংলাদেশের হসপিটালগুলো, হ্যাঁ, সকল ক্ষেত্রে সারা দেশের মানুষকে চিকিৎসা দিতে না পারলেও বাংলাদেশের মানুষের প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা নিশ্চয়তা নিশ্চিত কিন্তু উনি করেছিলেন। কমিউনিটি ক্লিনিক করে, হসপিটাল করে, অসংখ্য হাজার হাজার ডাক্তারদেরকে নিয়োগ দিয়ে চিকিৎসা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশ। তাহলে আজকে তো মনে হয় আপনার তারেক জিয়াকে ধন্যবাদ দিবেন না, যে এতদিন যা বলেছে যে ওনার মাকে বিনা চিকিৎসায় মারা হয়েছে, বিনা সেবায় মারা হয়েছে, আজকে তিনি নিজ মুখেই স্বীকার করলেন যে বিদেশ নেন নাই, কারণ এখানকার মতো সেবা বিদেশ পাওয়া যায় না। উনি যে স্বীকার করলেন, এর জন্য তো ধন্যবাদ পাওয়ার যোগ্য সম্ভবত তারেক রহমান। এটা অবশ্য জাতি বিবেচনা করে। ধন্যবাদ, ধন্যবাদ দিতে আমার কোনো আপত্তি নাই। আমি যে কোনো মানুষকে ধন্যবাদ দিতে পারি। এবং উনি যখন একটা কথা বলেছেন যে, আর যাই হোক, এই কথার ভিতর দিয়ে তো প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভানেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কোনো ধরনের প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো অন্যায় কাজ করেন, বরঞ্চ মানবিক আচরণগুলো করেছে, এটা তো সত্য। উনি রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে, রাষ্ট্রীয় কাঠামোর ভিতর থেকে একজন সিনিয়র মানুষ, সিটিজেন হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, উনি বিরোধী দলের নেতা হিসাবে বেগম খালেদা জিয়ার প্রতি অনেক সুযোগ সুবিধা, বলবো না, যতদূর দেওয়া সম্ভব সে সকল ব্যবস্থা উনি করেছে। ওনার থাকার জন্য, ওনার সেবা দেওয়ার জন্য, ওনার খাবার পরিবেশনের জন্য, উনি যেখানে বসবাস করেন সেই জায়গা যাতে কোনো ক্রমেই স্বাস্থ্য হানি ঘটতে পারে, এ ধরনের কোনো পরিবেশ যাতে না থাকে, তার সমস্ত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবেই, রাষ্ট্রীয় প্রোটোকল মেনেই করা হয়েছে। উনি যদি চাইতেন, তাকে তো উনি যদি চাইতেন, উনি যদি ইচ্ছা করতেন, যা বাংলাদেশে এখন ঘটছে, গত 23 মাসে যা ঘটছে, আমাদের যত নেতা কর্মীদেরকে নির্মম ভাবে প্রতিদিন ঘুম থেকে উঠে খবর পাই, খবর আসে, কান্না জড়িত কণ্ঠে মা, পিতা, সন্তানরা বলে আমার ছেলে মারা গিয়েছে, আমার পিতাকে জেলখানায়, কারাগারে বিষয়তে রেখে হত্যা করা হয়েছে, বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসার হসপিটালে যাওয়ার পথে মারা যায়, এর মানিটা কি? হত্যা করা হয়েছে। এই কাজটি তো দেশরত্ন শেখ হাসিনা সরকার করেনি, বঙ্গবন্ধু কন্যা করেননি। এটাই হলো ওনার মহানুভবতা, এটাই হলো ওনার গ্রেটনেস। নাসিম ভাই, আমার শেষ প্রশ্ন বলতে পারেন, আপনি 1 মিনিটের ভিতরে শেষ করতে হবে উত্তরটা। আমি আপনার 2টা ফটো কার্ড দেখাচ্ছি, এরপর প্রশ্নটা করছি। এই রাঙামাটি বান্দরবন সড়কে ধসে পড়লো সেতু, সড়ক যোগাযোগ একেবারে বন্ধ, আজকের এটা প্রথম আলো পত্রিকার। এবং আরেকটা পত্রিকার নিউজ, এটা চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানির জন্য কবর দেওয়ার জায়গা না পেয়ে মরদেহ ভেলায় ভাসিয়ে দাফনের উদ্দেশ্যে অজানা গন্তব্যে। এর আগেও আরো গতকালকের ছিল যে একজন গর্ভবতী মহিলাকে 25-30 জনে মিলে কাঁধে করে ট্যাক্সি সহ উঠাই নিয়ে যাচ্ছে। সারা চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম বন্যার পানিতে ভেসে গেছে। সেখানে আমাদের একজন পানি মন্ত্রী, মেয়র বলছেন যে বাংলাদেশের কোথাও কোনো বন্যা নাই, পানি নাই। এই লাশ ভাসে, রাস্তা ধসে, মানুষ কষ্ট করতেছে। ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা যে যতটুকু পারতেছে রিলিফ দেওয়ার চেষ্টা করছে। বিষয়টাকে আপনি কি বলবেন? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতারা চেষ্টা করতেছে, সামর্থ্য নাই আমাদের নেতা কর্মীদের, সেটুকু নিয়েও যতটুকু আছে তাই নিয়ে এসেছে। আজকেও আমার সাথে কথা হয়েছে যে আমাদের তো সামর্থ্য নাই, তারপরও আমরা মানুষের জন্য আমরা চেষ্টা করছি। আমি তাকে বোঝাবার চেষ্টা করলাম, তোমার সামর্থ্য যতটুকু আছে তা নিয়ে দাও, তুমি মানুষের পাশে থাকো, তুমি মানুষকে চেষ্টা করো, তোমরা মানুষকে সংহতি প্রকাশ করো, এটাও একটা কাজ। এই দুরবস্থায় পানিতে, পানির জলে ভেসে যাওয়ার মতো বাংলাদেশ, চট্টগ্রাম ডুবে গেছে, ঢাকাও কিন্তু ডুবন্ত নগরীতে পরিণত হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম থেকে দেশ ডোবা শুরু হয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে এখন ঢাকাও নগরীতেও কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। এটা এইভাবে
নির্বাক হয়ে রাষ্ট্র সরকার, তথাকথিত সরকার বসে থাকতে পারে, এটা কল্পনাও করা যায়। আজকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে মহাসড়কগুলো, রেলপথগুলো বন্ধ। চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া হচ্ছে, ডিলে হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। একইভাবে গোটা দেশটাই মনে হয় ডুবে যাচ্ছে। বর্তমান ফ্যাসিবাদী সরকারের দেশ পরিচালনার ব্যর্থতার কারণে মানুষ ডুবে মরতে যাচ্ছে এবং অসুস্থ মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য কত কষ্ট দুর্ভোগের ভিতর দিয়ে তারা সময় পার করছে। এই মানুষদেরকে চিকিৎসার জন্য রেস্কিউ করা, এ ধরনের জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। এবং জরুরি ভিত্তিতে কি কারণে এভাবে এর একটা এইভাবে জলে বর্ষার জল, বৃষ্টির জল কিভাবে দেশের বিভিন্ন অঞ্চলকে ডুবে যাচ্ছে। চট্টগ্রাম তো প্রায়ই ডুবে যায়। বর্ষা হলেই চট্টগ্রাম বন্দর নগরী থেকে আরম্ভ করে ফটিকছড়ি, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাই, সে সকল এলাকাগুলোতে আমি খবর নিয়েছি, ডুবে গিয়েছে। ডোবা অবস্থায় মানুষ কষ্ট হচ্ছে, মানুষের চলাচল করতে পারে না। এর থেকে রক্ষার জন্য একটি স্থায়ী পরিকল্পনা, দীর্ঘ পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আমি আশা করব মানুষের এই দুঃখ কষ্ট দূর করার জন্য তড়িৎ ব্যবস্থা যেমন নিতে হবে, দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিয়েও এর থেকে দেশের মানুষের এই কষ্ট দূর করতে। আর ওই যে কথাটা, বঙ্গোপসাগরের উপকূল থেকে শুরু হয়েছে দেশ ডোবা, আস্তে আস্তে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা দেশটা ডুবে যাক, এটা আর যাই হোক, আওয়ামী লীগ চাইতে পারে না, আমরা চাই না। আমরা চাই দেশবাসী জেগে উঠুক, বাংলাদেশ জেগে উঠুক, বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হোক। বাংলাদেশের মানুষরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 16 বছরের সুশাসনের কারণে দেশের মানুষের যে জাগরণ হয়েছিল, অর্থনৈতিক সমৃদ্ধি এসেছিল, সেই সমৃদ্ধির পথে আবার আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা সেই জায়গাতেই আমরা ফিরে যেতে চাই। দেশ ডুবে যাক, আমি এটা আওয়ামী লীগ চাই। জি, লাস্ট একটা প্রশ্ন, এটা 1 মিনিটের ভেতরে শেষ করতে হবে। সেটা, আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আজকে এটা, এবং এটাতে লোক সংখ্যা ছিল 7,500। কোরবানির পর থেকে এই পর্যন্ত প্রায় 33টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, যার মধ্যে 8টা-10টা গার্মেন্টস ফ্যাক্টরি আমি নিজেই চিনি। এগুলো সবগুলোতে 10 থেকে 15,000 করে। তাহলে এভাবে গার্মেন্টস ফ্যাক্টরি যদি বন্ধ হয়, গরিব মানুষগুলো যাবে কোথায়? শুধু গরিব মানুষ তো কর্মহীন হচ্ছে, এটা তো কর্মহীন শ্রমজীবী মানুষ। এবং আমাদের এই গার্মেন্টস সেক্টরে আমাদের নারী কর্মীরা সবচেয়ে বেশি কাজ করে। আজকে তারাও কিন্তু কর্মহীন হচ্ছে। নারীর যে জাগরণের ভিতর যে সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, সেই নারীরা আজকে অসহায়। তাদের আইন শৃঙ্খলা বাহিনীও তাদের নিরাপত্তা দেয় না, দিতে পারে না, ব্যর্থ। তার পাশাপাশি আজকে কর্মহীন হয়ে যাচ্ছে। আজকে বিদেশি বিনিয়োগ বন্ধ, এই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাওয়া, মানুষ কর্মহীন হয়ে যাওয়া, অসহায় হওয়া, পাশাপাশি বিদেশি যে রেমিটেন্স আমাদের আয়ের একমাত্র জায়গা, সেই জায়গাটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। আর কোন স্বপ্ন যাতে টিকে থাকুক তার প্রতিকারের ব্যবস্থা এই অযোগ্য সরকার করতে পারে না, নেওয়া হচ্ছে না। আজকে কারখানা, এই সকল কারখানাগুলো তো যা মানুষ কাজ করে, তাদের জীবিকা, এমনকি এই কারখানার আয়ের ভিতর দিয়ে তো রাষ্ট্রের আয় হয়, জনগণের হয়, রাষ্ট্রের হয়। ব্যবসায়ী হিসেবে তার হয়তো ব্যক্তিগত লাভ লোকসান, লাভ তো হতেই পারে, এটা দোষের কিছু নাই। কিন্তু রাষ্ট্রীয় ভাবে যে আমরা ফরেন কারেন্সি আর্ন করতাম, সেটা বন্ধ হয়ে যাচ্ছে।
একসময় বাংলাদেশ ছিল দ্বিতীয় পৃথিবীর প্রতিযোগিতায় গার্মেন্টস মানে বিদেশে এক্সপোর্ট করে, রপ্তানি করে। আমরা কিন্তু সেই দ্বিতীয় স্থান হারাতে বসেছি। সেই দ্বিতীয় স্থানে কিন্তু আমরা এখন হারাতে বসেছি, মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে ফ্যাক্টরি বন্ধ হলে এই পজিশন যাবে। একবার পজিশন আমরা হারালে কখনোই এটা পুনরুদ্ধার করা এত সহজ নয়। এর জন্য দরকার রাষ্ট্রীয় পলিসি, এর জন্য রাষ্ট্রের সমর্থন, রাষ্ট্রের ব্যবস্থা করুন। কিন্তু এগুলো নিয়ে তো ওদের ব্যবস্থা, এরা দলীয়করণ করছে, এরা দখলীকরণ করছে, জবরদখল, চাঁদাবাজি আর ধান্দাবাজি চলে। কিন্তু রাষ্ট্রের নীতিগত যে পলিসিগুলো নিয়ে ব্যবসায়ীদেরকে, কলকারখানা কে যারা করে, শিল্প উদ্যোক্তাদেরকে সাপোর্ট করা, সহযোগিতা করা, বিদেশি বিনিয়োগকারী আনা। আজকে বাংলাদেশে গত 2 বছরে কোন বিনিয়োগকারী বাংলাদেশে এসে বিনিয়োগ করেছে তার কোনো নমুনা, কোনো উদাহরণ নাই। অর্থাৎ আমরা দিনে দিনে ধ্বংসের দিকে, দ্বার প্রান্তে বাংলাদেশ এগিয়ে চলছে। আচ্ছা, এক সময় ইমার্জিং টাইগার অফ বাংলাদেশ, আজকে আমরা কোথায় মার্জিন হয়ে যাচ্ছি, কোথায় মার্চ করছি? আজকে আমরা অনুদানের ভিক্ষাবৃত্তির চেষ্টা চালাচ্ছি। এখন আমরা সেই চেষ্টা করতেছি। আমরা ইউক্রেনের সাথে যারা দীর্ঘ যুদ্ধ করে, লড়াই করে, সেই ইউক্রেনের সাথে আমরা এখন পাল্লা দিচ্ছি। তারা প্রথম না আমরা প্রথম, দরিদ্রতায়, অভাবে পিছিয়ে পড়া দেশ হিসাবে। এই হয়েছে আজকে আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা কোথায় নামিয়ে এনেছে এই দুর্নীতিবাজরা, লুটেরা, এই দেশ ধ্বংসকারী বিদেশি দালালরা, যারা বলে